তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতির শুনানি ২১শে অক্টোবর। নির্বাচনী রোডম্যাপের খসড়া অনুমোদন নির্বাচন কমিশনের কাল ঘোষণা হতে পারে। শাহবাগে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে আপিল আবেদনের উপর শুনানি হয়। উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দিয়ে আগামী ২১শে অক্টোবর এ বিষয়ে শুনানির দিন ধার্য করে আপিল বিভাগ। এর আগে আপিল আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ। নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চান তারা, যাতে এটি বারবার বিঘ্নিত না হয়। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এটি যাতে সুদূর প্রসারী প্রভাব রাখে, সেটি করা হবে। আদালতে আবেদনের পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান শুনানি করেন। এই মুহূর্তে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জাবেদ, তত্ত্বাবধায়ক সরকারের রায় বাতিলের জন্য আপিলের দিন ধার্য করা হয়েছে, এই সংক্রান্ত আর কি তথ্য আছে আপনার কাছে? ইফতেখার, আজকে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের যে পূর্ণাঙ্গ বেঞ্চ, সেই বেঞ্চে আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে যে ৫টি পৃথক রিভিউ আবেদন করা হয়েছিল, সেই ৫টি রিভিউ আবেদনের শুনানি শেষ হয়েছে। শেষে তারা যে অর্ডারটি দিয়েছেন, অর্থাৎ রিভিউ আবেদনটি গ্রান্ট করে আপিলের অনুমতি দিয়েছে। এখন আপিলের শুনানি আগামী ২১ অক্টোবর শুরু হবে। আজকে শুনানিতে বদিউল আলম মজুমদারের আইনজীবী, জামাতের আইনজীবী এবং বিএনপির আইনজীবীরা বক্তব্য রাখেন। অ্যাটর্নি জেনারেল কিন্তু আজকে কথা বলেন। তাদের মূল কথা সবার যেটা হচ্ছে যে এই রিভিউ আবেদনটি শেষ করেও তারা কিন্তু আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ৭ সদস্যের বেঞ্চ ফিরে নিয়ে আসতে পারত। এটা তারা চাইলে পারত, কিন্তু তারা আবার যেটা করেছেন সেটাও তারা করতে পারে, যে রিভিউটা গ্রান্ট করে আপনার লিভ গ্রান্ট করে আপিলের অনুমতি দিয়েছে, অর্থাৎ সেটা শুনানি শেষও তারা যে রায় দিতে পারেন সেটাও আছে। এখন তারা শুনানিতে যেটা বলবেন, যে তত্ত্বাবধায়ক, এখনও বলেছেন আগামীতেও বলবেন, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা না থাকার কারণে কিভাবে গত সরকার ফেসিস্ট হয়ে উঠেছিল, ভোটের অধিকারটা শেষ হয়েছিল, গণতন্ত্র নস্যাৎ হয়েছিল, এবং এটা নস্যাৎ করতে সবচেয়ে কার্যকরী ভূমিকা রেখেছিলেন তৎকালীন প্রধান বিচারপতি ABM খায়রুল হক। এটা কিন্তু অ্যাটর্নি জেনারেল বলেছেন। এবং এই খায়রুল হক যেই অন্যায়টি করেছেন সেটা হচ্ছে যে সংক্ষিপ্ত রায় দিয়ে, পূর্ণাঙ্গ রায়ে সংক্ষিপ্ত রায়ের যে অর্ডার দিয়েছিলেন, জাজমেন্ট দিয়েছিলেন, সেখানে কিছু পরিবর্তন করেছিলেন। এটা তিনি অন্যায় করেছেন, এবং এই যে অন্যায়টি করেছেন তা ২২৯ ধারায় একটি অপরাধ, এবং এই অপরাধের শাস্তি ৭ বছর, এবং তিনি তার শাস্তিও দাবি করবেন আপিলে যখন শুনানি হবে। আর জয়নুল আবেদিন বলেছেন যে শেখ হাসিনা যেভাবে চেয়েছেন ঠিক সেভাবেই সাবেক বিচারপতি খায়রুল হক তিনি রায় দিয়েছেন, এবং বিচার ব্যবস্থা, ন্যায় বিচার যে শেষ করেছিলেন এটা তিনি সূত্রপাত করেছিলেন, এবং এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হবে, এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরে আসলে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, তারা সেটা বলছেন। এখানে আরেকটি জিনিস অ্যাটর্নি জেনারেল বলেছেন, যে ত্রয়োদশ সংশোধনীর রায়টা আসলে একটা ক্যান্সারের মতো এখন আছে, এই ক্যান্সারটা শেষ করতে হবে। সেটা কিভাবে? ত্রয়োদশ সংশোধনী ফিরিয়ে আনতে হবে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরিয়ে আনতে হবে, এইটা তারা আজকে বলছেন। এখন দেখা যাক ২১শে অক্টোবর যখন এটার আপিলের শুনানি হবে, তখন শুনানি শেষে কি রায় দেন এই ৭ সদস্যের আপিল বেঞ্চ। দর্শক, জানছিলাম তত্ত্বাবধায়ক সরকার রায় বাতিল সংক্রান্ত আপিলের খবর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার আসন্ন নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে। গত ২১ আগস্ট সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক করে নির্বাচন কমিশন। সরকারের পরিকল্পনা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজা শুরুর আগে জাতীয় নির্বাচন করার বিষয়ে প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে ভোটার তালিকা প্রণয়ন, আরপিও সংশোধন, সীমানা নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ কাজ এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। সাধারণত ভোটার তালিকা, নির্বাচনী আইনের সংস্কার, দল ও অংশীজনের সঙ্গে সংলাপ, সীমানা নির্ধারণ, দল নিবন্ধন, সরঞ্জাম কেনাকাটা, প্রশিক্ষণ, মুদ্রণ, আইনশৃঙ্খলা সভা, নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে সভা সহ তফসিলের আগে ও পরে প্রস্তুতির তালিকা থাকে নির্বাচনী রোডম্যাপে। কিছু সংখ্যক রাজনৈতিক মহল নির্বাচনকে বানচাল করতে নিত্য নতুন দাবি তুলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের স্মরণ সভায় তিনি কথা বলেন। দেশে সংকটময় পরিস্থিতি চলছে উল্লেখ করে মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকারের ভেতরে একটি শক্তি সচেতনভাবে চেষ্টা করছে গণতন্ত্রের পক্ষের শক্তিকে বাধাগ্রস্ত করতে। সব ক্ষেত্রে দুর্নীতি ছেয়ে গেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এক ব্যবসায়ী স্বৈরাচার হাসিনাকে ফেরাতে দিল্লিতে গিয়ে হাজার কোটি টাকা দিয়ে এসেছেন, যা উদ্বেগজনক। ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান, যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে। আমার স্ত্রী আজকে সকালে ব্যাংকে ফোন করেছেন কিছু টাকা তোলার জন্য, বলছে যে সরি ম্যাডাম, আমরা ৫,০০০ টাকার বেশি দিতে পারবো না। তাহলে কোথায় এই ১ বছরের মধ্যে যদি আমরা সেই পরিস্থিতির যদি আমরা পরিবর্তন আনতে না পারি, তাহলে কিভাবে কি হবে? সরকারের ভেতরে একটা মহল, তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে। বিভিন্ন দাবিতে শাহবাগ অবরোধ করা বুয়েট সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ চলছে। শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন, যমুনা অভিমুখে বুয়েট শিক্ষার্থীরা মার্চ করলে পুলিশ হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে তাদেরকে বাধা দেয়। এরপরই তাদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। পুলিশ জলকামান ব্যবহার করে এবং টিয়ার শেল নিক্ষেপ করে। একই সঙ্গে লাঠি চার্জও করা হয়। বেশ কয়েকজনের আহত হওয়ার দাবি করেছে শিক্ষার্থীরা। ডিপ্লোমা শিক্ষার্থীদের বেশ কিছু দাবিকে অযৌক্তিক উল্লেখ করে গত বেশ কয়েকদিন ধরে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলন করে আসছে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার, সেখান থেকে তিনি সরাসরি যুক্ত হচ্ছেন। আপেল, সেখানে আসলে কি ঘটেছে আর এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে শিক্ষার্থীদের। আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশের এখন মারমুখী অবস্থানে রয়েছে। দেখতে পাচ্ছেন সাউন্ড গ্রেনেড মারছে, টিয়ার সেল এবং পুলিশের একটি মারমুখী অবস্থান আপনি দেখতে পাচ্ছেন। শিক্ষার্থীদেরকে তাদের যে পরিকল্পনা ছিল একটার মধ্যে যদি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়া হয়, অর্থাৎ তারা যে এখানে শাহবাগ মোড়ে এসে অবস্থান করছেন, আন্দোলন করছেন, সেখানে এসে যদি তাদের যে দাবি দেওয়াগুলি নিয়ে যদি কোনো ইতিবাচক যদি কোনো ফলাফল না আসে, তাহলে তারা যমুনা অভিমুখে তারা রওনা দিবেন বলে ঘোষণা দিয়েছিলেন। এবং এরপরে আমরা দেখতে পেয়েছি একটার পরে, অর্থাৎ 1:10-15-র দিকে আমরা লক্ষ্য করলাম যে একটি বড় একটি দল, যে তারা মিছিল নিয়ে একটি শিক্ষার্থীরা যমুনার দিকে তারা রওনা হন এবং রওনা হয়ে ইন্টারকন্টিনেন্টালের সামনে, আমি যেখানে এখন অবস্থান করছি, এখানে পুলিশের একটি বড় ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড তারা ভেঙে তারা যমুনার দিকে যাওয়ার চেষ্টা করে। তবে এক পর্যায়ে আমরা যেটি দেখতে পেরেছি যে এখন আপনি দেখতে পাচ্ছেন যে পুরো একটি থমথমে অবস্থা বিরাজ করছে, অর্থাৎ শিক্ষার্থীদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার তাদের যে চেষ্টা আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন, তারা সর্বাত্মক চেষ্টা করছেন। শিক্ষার্থীদেরকেও আশ্বস্ত করছেন যে ইতিবাচকভাবে যে সমস্যার সমাধানের জন্য তারা যাতে আসে, তারা কখনোই যাতে এই ধরনের মারমুখী অবস্থান যমুনার মতো জায়গায়, যেখানে বলা হয়েছে যে এই জায়গায় যাতে কোনো ধরনের মিছিল মিটিং করার কোনো ধরনের কোনো সুযোগ নাই, এজন্য বারবার আশ্বস্ত করেছে তাদেরকে সরিয়ে যাওয়ার জন্য। তবে শিক্ষার্থীদেরকে আমরা যেটি দেখলাম, তারা সরছেন না। তারা কিছুক্ষণ পর পরই, যে আপনি যে এখনকার যে পরিস্থিতি দেখছেন, এরকম পরিস্থিতি কিন্তু 1 ঘন্টা ধরেই কিন্তু হচ্ছে। অর্থাৎ
পুলিশ শিক্ষার্থীদেরকে ধীরে ধীরে এখান থেকে সরিয়ে দিয়ে তাদেরকে বলা হচ্ছে তারা যাতে শাহবাগের দিকে ওদিকে অবস্থান নেন, এদিকে যাতে না আসে। তবে আমরা লক্ষ্য করলাম যে বারবার এই শিক্ষার্থীরা এখানে আসছেন। কয়েকজনের সঙ্গে কথা বললাম, তারা ক্ষোভ জানিয়েছেন যে কেন তাদের উপর আক্রমণ করা হলো, পুলিশ কেন লাঠিপেটা করলো। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে আমাকে জানিয়েছেন। তবে পুলিশের এখনকার যে মারমুখী অবস্থানটা সেরকম ছিল না। আমি দেখেছিলাম তাদেরকে কোনোভাবেই সরিয়ে দেওয়ার জন্য যেসব পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো তারা নিচ্ছে। কিছুক্ষণ একটু আগেও দেখলাম যে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড তারা মেরেছে এবং শিক্ষার্থীরা যারা রয়েছে তারা বিভিন্নভাবে ছত্রভঙ্গ হয়ে গেছে। অর্থাৎ আমি যেটি দেখতে পেলাম যে একটি গ্রুপ, অর্থাৎ বড় একটি গ্রুপ তারা শাহবাগের দিকে চলে গেছে, আরেকটি গ্রুপ বাংলা মোটরের দিকে, আরেকটি গ্রুপ পরিবাগের দিকে, তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। আবার এখনকার যে পরিস্থিতিটা, কিছুক্ষণ পর আবার যখন পরিস্থিতিটা একটু স্বাভাবিক হয়ে আসে তখন শিক্ষার্থীরা আবার জড়ো হয়ে এই যে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করছে। এবং কয়েকজনের সঙ্গে কথা বললাম যে আপনাদের যে আজকের যে অবস্থান কর্মসূচি আপনারা অর্থাৎ শাহবাগে ছিলেন, সেখান থেকে যমুনার দিকে আসা, আপনারা তো একটু সময় দিতে পারতেন সরকারকে। তারা বলছেন যে দীর্ঘদিন ধরেই এই যে তাদের সঙ্গে যে আলোচনা হচ্ছে, তাদের যে 3 দফা, অর্থাৎ প্রকৌশলী যারা রয়েছেন ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে, যে বৈষম্য দূর করার জন্য এই যে আন্দোলন, গণ অভ্যুত্থান, এরপরও 1 বছর পেরিয়ে গেলেও ইঞ্জিনিয়ারদের যে বৈষম্য রয়েছে সেটি দূর করার জন্য সরকারের কোনো ধরনের ইতিবাচক তারা কোনো ধরনের আশ্বাস তারা পাননি। এজন্য তারা ক্ষোভ জানিয়েছেন। এখন তারা রাজপথে নেমেছেন। শুধু যে বুয়েটের এই শিক্ষার্থীরাই যে এখানে যুক্ত হচ্ছেন তা নয়, দেশের বিভিন্ন প্রকৌশল যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন তারাও এখানে যুক্ত হয়েছেন। এবং ঢাকারও, অর্থাৎ যদি আমি বলি যে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের একটি শিক্ষার্থীদের একটি অংশ তারাও কিন্তু এখানে এসেছে এবং এখানে এই আন্দোলনের সঙ্গে তারা যুক্ত হয়েছে। তো পরিস্থিতি অনেকটাই এখন থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ এখন তাদেরকে সরিয়ে দিয়ে আবার ইন্টারকন্টিনেন্টালের সামনের যে ব্যারিকেড সেখানে তারা এসে আবার অবস্থান নিবে, আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন। এবং শিক্ষার্থীরা বলছেন যে কোনোভাবেই তারা রাজপথ ছাড়বেন না, তাদের যে একটি কঠোর অবস্থান অর্থাৎ তাদের দাবি নিয়েই তারা ঘরে ফিরতে চান। এখন এখানে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখন পুলিশ ওই যে আবার ব্যারিকেড দিয়ে রেখেছে, মূলত হচ্ছে একটু সামনের দিকে যাই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ইন্টারকন্টিনেন্টালের সামনের যে মোড়, এই মোড়ে এখন পুলিশ এসে ব্যারিকেড দিয়ে দিয়েছে। এবং শুধু যে এখানে পুলিশ রয়েছে, আনসারের সদস্যরাও এখানে যুক্ত হয়েছেন এই যে আন্দোলনকারীদেরকে দমানোর জন্য। দেখতে পাচ্ছেন যে এখন অনেকটাই থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুলিশের ব্যাপক উপস্থিতি। বারবার অনুরোধ করা হচ্ছে শিক্ষার্থীদের তারা যাতে এখান থেকে সরিয়ে যায়। এবং আমি দেখেছি যে সরকারের মহল থেকেও কিন্তু বলা হয়েছে যে আলোচনার টেবিলে বসার জন্য, অর্থাৎ এই যে একটি সমস্যার কথা বলা হচ্ছে, এই সমস্যাটি সমাধানের জন্য 2 পক্ষ বসে যদি একটি সমাধান করা যায়, সেদিকে যদি যেতে পারে, তো সেই চেষ্টাটাই তারা করছেন। এখনও এখানকার পরিস্থিতি বিরাজ করছে, থমথমে অবস্থা আপনি দেখতে পাচ্ছেন। এবং শুধু যে আন্দোলনের কারণে সাধারণ মানুষ যারা এই যে রাস্তায় নেমেছেন চলাচলের জন্য, তাদের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। আপেল, আমি একটু আপনার কাছে জানতে চাই, সেখানে লাঠিচার্জের ঘটনা ঘটেছে এবং টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে, আপনি আহত কাউকে দেখেছেন কিনা সেখানে? হ্যাঁ, আপনি বুঝতেই পারছেন টিয়ার সেলের যে ঝাঁঝালো যে ঝাঁজটা যেটা লাগে, সেটা তো এই শিক্ষার্থীরা তো ওইভাবে অভ্যস্ত না। হুট করে অনেকেই অসুস্থ হয়ে গেছেন, অনেকে নিঃশ্বাস নিতে পারছিলেন না, চোখ জ্বালাপোড়া করছে। অনেককে আসলে আমি দেখলাম যে ঢাকা মেডিকেলের দিকে তারা গিয়েছেন। তবে আসলে তো থমথমে অবস্থা আপনি দেখতে পাচ্ছেন। শিক্ষার্থীরা কিন্তু আবারও এখানে আসছেন, এই কথা বলছেন এই পুলিশের সঙ্গে যে তাদেরকে কেন তাদের উপর এই টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড এবং জল কামান দেওয়া হলো। তো এখনকার যে অবস্থা, তারা কোনোভাবেই রাজপথ ছাড়বেন না, তাদের মাঝে এক ধরনের ক্ষুব্ধ হতাশা বিরাজ করছে। আমরা একটু দেখি, যাই একটু তাদের সঙ্গে দেখি তারা কি বলছেন। পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এবং তারা নিজেরাও কথা বলছেন। দেখি আমরা একটু তারা কি বলতে চাচ্ছেন এই পর্যায়ে এসে। এখনো শাহবাগে সাধারণ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করার সাহস পায়, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার সাহস পায়, ছড়াগুলি নিক্ষেপ করার সাহস পায়। সেই পুলিশ এই ঢাকার কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আমার দিকে যায়। হাসিনা ফিরে গেল, হাসিনার পশু পুলিশেরা এখনো হাসিনার যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট রক্ষার্থে কাজ করে যাচ্ছে। ইউনূস সরকার এই পুলিশকে রক্ষা করার জন্য, এই পুলিশকে ব্যাকআপ দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। লজ্জা লজ্জা ইন্টারিম গভর্নমেন্ট।
আমরা বিশ্বাস করি আমরা শান্তিপূর্ণ আন্দোলন নিয়ে ঢাকা এসেছিলাম, আমরা কোনো ধরনের ভায়োলেন্ট অ্যাকশনে যাই নাই, কিন্তু পুলিশরা টেকনিশিয়ানদের উপর কোনো আক্রমণ চালায় নাই, তারাই উপর কোনো ধরনের লাঠিচার্জ করে নাই, রাজনীতি নিক্ষেপ করে নাই আমাদের উপর। আমরা যারা ইনোসেন্ট ফেস, আমরা যারা মব লিঞ্চিং করি নাই, আমরা যারা চট্টগ্রাম থেকে এসেছি, রাজশাহী থেকে এসেছি, খুলনা থেকে এসেছি, ঢাকার বিভিন্ন কলেজ থেকে শিক্ষার্থী এসেছে, বুয়েট থেকে এসেছে, তাদের উপর ভায়োলেন্ট যে ন্যাক্কারজনক কাজ তারা করে দেখিয়েছে। এর বিচার যদি আজকে ইউনিট সরকার করতে পারে। আপনি দেখতে পেলেন যে শিক্ষার্থীরা তাদের প্রতিক্রিয়া জানালেন। তারা বলছেন কোনোভাবেই তারা এই যে পুলিশি যে চড়াও হলো তাদের উপর, কোনোভাবেই তারা মেনে নিতে পারছেন না। তারা বলছেন এই যে পুলিশ বাহিনী, তার একটি বড় অংশ আছে যে আওয়ামী লীগ আমলের যে পুলিশ কর্মকর্তারা রয়েছেন তাদের ইন্ধনেই হয়তোবা এটি হয়েছে, তারা সেই অভিযোগটি করছেন। আপনি এখন দেখতে পাচ্ছেন পুলিশরা। দর্শক, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের খবর আমরা এতক্ষণ জানছিলাম। কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কটি 4 লেনে উন্নীতকরণ ও জরুরি সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয়রা। সকাল থেকে মহাসড়কের ময়নামতি, দেবপুর বাজার, কংসনগর সহ অন্তত 9টি স্থানে ব্যানার নিয়ে দাঁড়িয়ে ও সড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন তারা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এদিকে বিক্ষোভের খবর পেয়ে সড়ক জনপথ বিভাগ ও জেলা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে যেয়ে বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে স্থানীয়রা সড়ক ছেড়ে দেয়। এক্সপেল জুয়েল অ্যাকশন অ্যারোসোলের সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর। মানিকগঞ্জে হঠাৎ বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রচণ্ড জ্বর নিয়ে ভর্তি হচ্ছেন অনেকে। পরীক্ষা নিরীক্ষার পর যাদের ডেঙ্গু পজিটিভ রিপোর্ট আসছে তাদের হাসপাতালে ভর্তি করানো হচ্ছে। চিকিৎসকরা জানান, আবহাওয়া পরিবর্তনের কারণে অনেকে ঠান্ডা, জ্বর, কাশি নিয়ে হাসপাতালে আসছেন। মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জে মশাবাহিত চিকুনগুনিয়া, ডেঙ্গু রোগী বৃদ্ধি পেয়েছে। আক্রান্তদের ভর্তি করানো হচ্ছে, আর যাদের নেগেটিভ রিপোর্ট আসছে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হচ্ছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। এসডিজি লক্ষ্য পূরণ ও পরিবেশ সুরক্ষায় শিল্প খাতের বর্জ্যকে পুনর্ব্যবহার উপযোগী করার তাগিদ দিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বুধবার এবিসিসিআই আয়োজিত সার্কুলার ইকোনমি বিষয়ক আলোচনায় উপদেষ্টা বলেন, শিল্প খাতে পুনর্ব্যবহারযোগ্য কাঁচামালের সরবরাহ বাড়াতে নতুন উদ্যোক্তাদের স্বাগত জানাবে সরকার। পরিবেশ বান্ধব পণ্য নিয়ে কাজ করতে আগ্রহী এমন 10 স্টার্টআপ উদ্যোক্তার প্রতিজনকে 5 লাখ করে অর্থ সহযোগিতা দিয়েছে বিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার। ইউএনডিপির সহযোগিতায় আগামী সেপ্টেম্বরে নতুন উদ্যোক্তা তাদের কাছ থেকে আবেদন গ্রহণ করবে প্রতিষ্ঠানটি। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি, শুনানি 21শে অক্টোবর। নির্বাচনী রোডম্যাপের খসড়া অনুমোদন নির্বাচন কমিশনের, কাল ঘোষণা হতে পারে। শাহবাগে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ। আর এই ছিল দুপুরের খবরে। বিকেল 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।